হোয়াটসঅ্যাপ কিউট বাডিজ, কেমন আছো সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছো। আজকে আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি দ্য মুন মুভিটি। এটা একটি কোরিয়ান মুভি। চাঁদের মাটিতে পা রাখতে কে না চায়? প্রতিটা দেশই চায় তাদের পতাকা চাঁদের বুকে উড়ুক, কিন্তু এগুলো চিন্তা করতে যতটা সহজ, বাস্তবে করে দেখানো তার থেকে অনেক বেশি কঠিন। এবারে গল্পটা একজন কোরিয়ান স্ট্যান্টম্যানের। মুন মিশনে তার সাথে কি হয়, সে কোন কোন সমস্যায় পড়ে, আর এসব থেকে সে ফিরে আসতে পারে কিনা, এটাই আমরা এই মুভিতে দেখবো। তাই স্পেস শুট পরে একটু শক্ত হয়ে বসে পড়ো। এবার আমরা তোমাদেরকে নিয়ে যাব চাঁদের সফরে। দ্য মুন মুভির ঘটনাবলী 2024 সাল থেকে শুরু হয়। অন্যান্য দেশগুলোর মতো সাউথ কোরিয়াও চাঁদে অভিযান চালাতে চাচ্ছে, আর এজন্য তারা একটা মিশনও শুরু করে ফেলে। এরপর আমরা তাদের স্পেস অর্গানাইজেশনের একটি মিটিং দেখতে পাই। প্রথম মিশনে তারা 3 জন অ্যাস্ট্রোনটকে চাঁদে পাঠাবে। এরপর আমরা তাদের স্পেস ক্রাফট লঞ্চিং দেখতে পাই, আর তাদের শাটলটির নাম ছিল নারেহো। নারেহো খুব সুন্দরভাবে পৃথিবীর বায়ুমণ্ডল ক্রস করে, কিন্তু এরপর সেটাতে যান্ত্রিক ত্রুটি দেখা যায়। কিছুক্ষণ পর স্পেস শাটলটি ব্লাস্ট হয়ে যায়। এতে অ্যাস্ট্রোনটদের সবাই সেখানে মারা পড়ে যায়। এটা নিয়ে পৃথিবী জুড়ে তোলপাড় শুরু হয়ে যায়। পুরো সাউথ কোরিয়াতে শোকের ছায়া নামে। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন মিশন ফেলের কারণে সাউথ কোরিয়াকে ব্যান করে দেওয়া হয়। মানে সাউথ কোরিয়া আর কখনো কোনো সময় স্পেস স্টেশনে জায়গায় পাবে না। কিন্তু তারা বসে থাকে না। 5 বছর পর তারা নতুন আরেকটা মিশন লঞ্চ করে। এবার তাদের অ্যাস্ট্রোনট 3 জন। তাদের একজনের নাম হচ্ছে লিচো আর হোয়াং, অন্যজনের নাম হোয়াং আর কি। 5 বছর আগের কথা এখনো সবার মনে আছে। তাই এবার তারা বেশি সেফটি নিয়ে এবং কেয়ারফুল থাকে। সবকিছু ঠিকঠাক আছে কিনা বারবার চেক করতে থাকে। লিচো আর হোয়াংকে আরো দক্ষভাবে ট্রেনিং দেওয়া হয়, যেন তারা সব সময় সব রকম খারাপ পরিস্থিতি থেকে মোকাবেলা করে উঠতে আসতে পারে। শাটলে ওঠার আগে তারা পাবলিক স্পিচ দেয়। সবার আগে লিকে ভাষণ দিতে দেওয়া হয়। লি জানায় সে এই মিশনের কমান্ডার। তার ওয়াইফ প্রেগনেন্ট। ওয়াইফের বেবি হওয়ার সময় সে চাঁদে থাকবে। তার ইচ্ছা সে চাঁদে বসে বাচ্চার নাম রাখবে। লি এর পর ফ্লাইট লেফটেন্যান্ট চো কথা বলে। চো বলে পরিবারই তার মূল শক্তি। তার এত দূর আসার পেছনে পরিবারের অবদান সব থেকে বেশি। সে তার পরিবারের জন্য এই মিশনে যাচ্ছে। সে তার পরিবারের জন্যই এই মিশন কমপ্লিট করবে। আর সবার শেষে হোয়াং কথা বলে সে মিশনে পাইলটের ভূমিকা পালন করবে। তার জন্য মিশনটা একটু স্পেশাল। আগের মিশনে তার বাবা মারা গিয়েছিল, তাই তার বাবার রাখা সেই অপূর্ণ ইচ্ছাটা পূরণ করতে সে এবার চাঁদে যাচ্ছে। সবাইকে বিদায় জানিয়ে তারা শাটলে উঠে বসে। শাটলটা খুব সুন্দরভাবে পৃথিবীর অরবিট ক্রস করে চাঁদের কাছে পৌঁছে যায়। কিন্তু এমন সময় সৌর ঝড় শুরু হয়ে যায়। সূর্য থেকে গরম সোলার ফ্লেয়ার চারদিকে ছড়িয়ে পড়তে থাকে। এই কারণে শাটলটা অফ হয়ে যায়। তারা বেসের সাথে যোগাযোগ হারিয়ে ফেলে। কোরিয়ায় আবারও আতঙ্ক শুরু হয়ে যায়। তবে কি আবারও তারা ফেল? বেস থেকে বারবার তাদের সাথে কানেক্ট করার চেষ্টা করা হয়, কিন্তু কোনোভাবেই কাজ হয়নি। লি আর চো প্রবলেম আইডেন্টিফাই করতে শাটলে বাইরে আসে, আর হোয়াং ভেতর থেকে তাদেরকে গাইড করতে থাকে। একটা সময় হোয়াং নার্ভাস হয়ে পড়ে। সে ভয় আর শান্ত থাকতে পারে না। লি তাকে বলে এগুলো খুবই ছোট বিষয়, এখনই তারা সমাধান করে ফেলবে। আরেকদিকে চো ফুয়েল ট্যাঙ্ক খুলে দেখে সেখান থেকে ফুয়েল লিক করছে। কিছু বুঝে ওঠার আগে ফুয়েল ট্যাঙ্ক ব্লাস্ট হয়ে যায়, আর চো ছিটকে উইংয়ের সাথে বাড়ি খায়, আর সাথে সাথে সে মারা যায়। তখন শাটলটা আবার বেসের সাথে কানেক্ট হয়। বেসের সবাই চোয়ের ডেথ লাইভ দেখতে পায়। লি ফুয়েল ট্যাঙ্ক চেক করতে গেলে সেখানে আরও একটা ব্লাস্ট হয়। এতে করে লি গুরুতরভাবে আহত হয়ে যায়, আর তার মুখ দিয়ে রক্ত আসতে শুরু করে। এমন সময় আবার বেসের সাথে কানেকশন কাট হয়ে যায়। লিকে হেল্প করতে হোয়াং বাইরে আসতে নেয়, কিন্তু লি তাকে বাইরে আসতে মানা করে দেয়। আসলে বাইরে আসলে হোয়াংও মারা পড়বে, আর তাদের এই মিশনটা ব্যর্থ হয়ে যাবে। লি বলে আমি সার্ভাইভ করতে পারবো না, কিন্তু তুমি হাল ছেড়ো না। তুমি মডিউলটা রিসেট করে দাও, তাহলে তুমি বেসের সাথে কানেক্ট করতে পারবে। মরার আগে সে সেফটি হুকটা খুলে ফেলে, আর তার প্রাণহীন দেহ মহাকাশের অন্ধকারে হারিয়ে যেতে থাকে। হোয়াং চিৎকার করে তাকে ডাকে, কান্না করে, কিন্তু এর বেশি সে আর কিছুই করতে পারে না। সে লিয়ের কথা মতো মডিউল রিসেট করে দেয়। কিছুক্ষণ পর সে বেসের সাথে কানেক্ট হয়। সে বেসকে জানায় এতক্ষণ কি হয়েছে তাদের সাথে, কিভাবে সোলার ফ্লেয়ারের কারণে তাদের শাটলের সমস্যা হয়েছে, আর সেটা কিভাবে ঠিক করতে গিয়ে তার 2 সহকর্মী প্রাণ হারিয়েছে। এখন পুরো শাটলে সে একা। সে বুঝতে পারছে না যে সে এখন কি করবে। কমান্ডার তাকে শান্ত হয়ে অপেক্ষা করতে বলে। ততক্ষণে তারা আরও একটা উপায় বের করে ফেলবে, আর অবশেষে একটা উপায় পাওয়া যায়। কমান্ডার খুব দ্রুত মিটিং অ্যারেঞ্জ করে। তারা আসলে বুঝতে পারছিল না হোয়াংকে কি ফিরিয়ে আনা হবে, নাকি তাকে চাঁদে নামতে বলা হবে। হোয়াংকে চাঁদে পাঠানো সুইসাইড মিশন হবে। একবার নামলে সে আর ফিরে আসতে পারবে না।
কারণ তার শাটল আর ফিরে আসার মতো অবস্থাতেই ছিল না। মিনিস্টার অফ সায়েন্স বলে, পরপর 2টা মিশন আমরা ফেল হতে পারি না, যে করেই হোক আমাদের মিশন সাকসেসফুল করতে হবে। কিন্তু মিটিংয়ে অনেকেই হোয়াংকে সুইসাইড মিশনে পাঠাতে রাজি হচ্ছিল না। তারা হোয়াংকে ফিরিয়ে আনার পক্ষে কথা বলে। শেষে ডিসিশন হয় হোয়াংকে পৃথিবীতে ফিরিয়ে আনা হবে। কিন্তু এখানেও একটা সমস্যা রয়েছে, শাটলের অবস্থা অনেক বেশি খারাপ। এটাকে কিভাবে অপারেট করতে হবে তারা সেটা জানে না। ছোট কোনো ভুলের কারণে অনেক বড় একটা বিপদ হয়ে যেতে পারে এখন। তখন একজন আগের মিশনের হেড কিমের সাথে কথা বলে। এই শাটলগুলো কিমের ডিজাইন করা, এগুলো অপারেশন তার থেকে আর কেউ ভালো জানার কথা না। কিন্তু কিম এখন চাকরি করে না। আগের ইনসিডেন্টসের পরে সে জব ছেড়ে দিয়েছে। কিম এখন শহর থেকে অনেক দূরে একটা জঙ্গলে থাকে। এরপর আমরা কিমকে দেখতে পাই, সে তার সেক্রেটারি হানের সাথে খরগোশ শিকার করছে। এমন সময় সেখানে স্পেস এজেন্সি হেলিকপ্টার আসে। সেখানে লোকটা কিমের কাছে হেল্প চায়। কিম হেল্প না করলে এই মিশনটাও ফেল হবে। কিন্তু কিম প্রথমে রাজি হতে চায় না। তার আগের মিশনের ট্রমা সে এখনও কাটিয়ে উঠতে পারেনি। লোকটা তাকে বলে, তুমি হেল্প না করলে এবার ওয়াং কাইয়ের ছেলে মারা যাবে। এটা শুনে লোকটা একদম থমকে দাঁড়ায়। ওয়াং কাই হলো হোয়াংয়ের বাবা। কাইয়ের কথা শুনে সে হেল্প করতে রাজি হয়ে যায়। আগেরবার সে কিছু করতে পারেনি। এবার হয়তো হোয়াংকে হেল্প করলে তার অপরাধ বোধটা একটু হয়তো কমবে। সে লোকটার সাথে বেঁচে চলে যায়। কিম এসে দেখে যে হোয়াং শীতে কাঁপছে। সোলার ফ্লেয়ারের কারণে শাটলের টেম্পারেচার মডিউলে সমস্যা হয়েছে। তাপমাত্রা কমতে কমতে এখন -2। কিম তাকে থ্রাস্ট দিয়ে শাটলটাকে মুনের অরবিটে নিয়ে যেতে বলে, তাহলে তার তাপমাত্রা প্রবলেম ঠিক হয়ে যাবে। হোয়াং তার কথা মতো সেটাকে মুনের অরবিটে নিয়ে যায়। আর কিছুক্ষণ পর শাটলটা গরম হতে শুরু করে দেয়। এবার কিম তাকে ওয়েট করতে বলে। পরের ডিসিশন আসা পর্যন্ত তাকে এভাবে বসে থাকতে হবে। তখন তার বাবার কথা খুব মনে পড়তে থাকে আর কান্নায় তার চোখ ভিজে পড়ে। আরেকদিকে কিম তার ওয়াইফ মুন ইয়াংকে কল দেয়। এই স্পেসশিপ নিয়ে পৃথিবীতে আসা আর সম্ভব না, এটা কিম খুব ভালোভাবেই জানে। তাই সে মুনের কাছে নাসার হেল্প চায়। কিন্তু মুন বলে নাসা কখনো হেল্প করবে না। আরেক দেশের অ্যাস্ট্রোনটের জন্য তারা নিজেদের অ্যাস্ট্রোনটের জীবনের ঝুঁকি সেটা কখনোই করবে না। এরপর আমরা হোয়াংকে দেখতে পাই। তার মনে হয় সে ফিরে গেলে বাবার ইচ্ছা পূরণ হবে না, তাই যে করে হোক তাকে চাঁদে নামতেই হবে। তাই সে পারমিশন ছাড়া ল্যান্ডার অন করে ফেলে। হান দ্রুত খবরটা কিমকে জানিয়ে দেয়। কিম এটা শুনে খুব বেশি ভয় পেয়ে যায়। ব্লাস্টের কারণে ল্যান্ডারও কিছু সমস্যা হয়েছে। আচ্ছা, তোমাদের বোঝার জন্য আমি একটু ডিটেলসে কথা বলছি। সাধারণত অ্যাস্ট্রোনটরা পুরো শাটলটা নিয়ে ল্যান্ড করে না, তারা আলাদা ল্যান্ডারে চড়ে ল্যান্ড করে। আর মেন শাটলটা ওই গ্রহে অরবিটে ঘুরতে থাকে। তারপর ফেরার সময় তারা ল্যান্ডারটিকে আবার মেন শাটলের সাথে কানেক্ট করে ফেলে। আর সেখান থেকে দুইটা কানেক্ট হয়ে সেটাকে বলে ডকিং পোর্ট। আর এগুলো বলে রাখলাম কারণ সামনের মুভিতে এগুলো বুঝতে হবে তোমাদেরকে। কিম তাকে বারবার চাঁদে নামতে মানা করে, কিন্তু হোয়াং তার কোনো কথাই শুনে না। সে ফিরে আসলে জো আর লিয়ের স্যাক্রিফাইসে কোনো ভ্যালু থাকবে না। আরেকটা বিষয় হলো সে কিমকে বিশ্বাস করে না। সে মনে করে কিমের কারণে তার বাবার মৃত্যু হয়েছে। নামার আগে কিম জাতের উদ্দেশ্যে বলে, আমি আমার বাবার জন্য কোরিয়া মানুষের জন্য এটা করছি। এই খবর আগুনের মতো কোরিয়ায় ছড়িয়ে পড়ে। সবাই নেক্সট আপডেটের জন্য একদম অপেক্ষা করতে থাকে। বিপদ জন্য পিছুই ছাড়ছে না তাদের। এবার নতুন আরেকটা বিপদের আভাস পাওয়া যায়। হোয়াং চাঁদে সেখানে ল্যান্ড করবে। সেখানে কিছুক্ষণ পর মিটিওর শাওয়ার হবে। সোজা বাংলায় বললে উল্কা বৃষ্টি হবে। বড় বড় উল্কা চাঁদের মাটিতে আছড়ে পড়বে। উল্কাগুলো এত বড় হয় যে নিমিষে ল্যান্ডারটিকে পাউডার বানিয়ে ফেলতে পারে। কিম এই খবরটা হোয়াংকে দেয়, কিন্তু তারপরও সে শাটলে ব্যাক করে না। সে শাটল থেকে নেমে চাঁদের মাটিতে পা রাখে। এরপর হোয়াং, লি আর চয় ইউনিফর্মে চাঁদের মাটিতে রাখে। তারপর সেগুলো তাদের পরিবার ছবির উপরে রাখে। এভাবে সে তাদের সম্মান জানায়। এরপর হোয়াং চাঁদের বুকে সাউথ কোরিয়া পতাকা ওড়ায়। তখন পুরো কোরিয়া আনন্দে ফেটে পড়ে। যে কোনো দেশের জন্যই এটা একটা প্রাউড মোমেন্ট। এরপর সে একটা রোভার দিয়ে চাঁদের দেশে ঘুরে বেড়ায়। সে সাথে একটা ড্রোন উড়িয়ে দেয়। ড্রোনটা উপর থেকে তার উপর নজর রাখবে আর বেস থেকে সবাই তার গতিবিধি লক্ষ্য করতে পারবে। কিন্তু আসল সমস্যা তো এখন সমাধান হয়নি। হোয়াং এই ভাঙাচোরা শাটল নিয়ে পৃথিবীতে ফিরে আসতে পারবে না। তাই কিম অন্যদের নিয়ে এটা সমাধান খোঁজার চেষ্টা করছিল। এখন একটাই উপায় হতে পারে, আর একটা উপায় আছে। মুনের কাছাকাছি অবস্থান করছে এমন কোনো স্পেসশিপের কাছে হেল্প চাইতে হবে। তাই সাউথ কোরিয়ান সরকার নাসার কাছে অফিসিয়াল হেল্প চায়। মুন আলাদাভাবে নাসার সায়েন্টিস্টদের সাথে কথা বলে। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে নাসার কিছু অ্যাস্ট্রোনট রয়েছে, তারা চাইলে তাকে বাঁচিয়ে আনতে পারে। কিন্তু কথা হলো কেন বাঁচাবে? নাসার হাই অফিসিয়াল হেল্প করতে রাজি হয় না। তারা বলতে থাকে কিছুক্ষণ পরে চাঁদে উল্কা বৃষ্টি হবে। এমন কোনো বিপদে আমরা আমাদের অ্যাস্ট্রোনটদের ফেলতে পারবো না। কিছুক্ষণ পর হোয়াং বেসের সাথে কথা বলে। সে জানায় সে একদম ঠিক আছে। আর এদিকে উল্কা বৃষ্টিও হচ্ছে না। সে চাঁদে কিছু স্যাম্পল কালেক্ট করে। সেই সাথে সে চাঁদে বরফ খুঁজে পেয়েছে। বরফের পিণ্ডটা সে বেসের সবাইকে দেখায়। এমন সময় শব্দ শুনে তার সামনে চোখ পড়ে।
মাটিতে আগুনের মতো কি যেন একটা নেমে আসছে আর সেগুলো তার দিকে আসছে। সে বুঝতে বাকি থাকে না যে কি হচ্ছে। উল্কা বৃষ্টি। প্রথমে বুঝতে পারে না কি করবে। বেস থেকে বারবার তাকে ল্যান্ডারে যেতে বলা হয়। এমন সময় একটা বড় উল্কা হোয়াংয়ের পিছে পড়ে আর সেটার আঘাতে সে অনেক দূরে ছিটকে যায়। এরপর সে রোভার করে পালাতে শুরু করে। বেসের সবাই ভয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে রয়েছে। যে কোনো সময় একটা বড় উল্কার আঘাতে সব কিছু শেষ হয়ে যেতে পারে। কিমের সহকারী তাকে বলে একটু পর উল্কাপাত আরও বাড়বে, এতে হোয়াং আর ল্যান্ডারটাও ধ্বংস হয়ে যেতে পারে। এটা শুনে কিম মিশন কমান্ডারকে একটা ডিভাইস দেয়। এটা দিয়ে সহজে মডিউল রিসেট করা যাবে, কিন্তু মিশন কমান্ডার ডিভাইসটা ইউজ করতে রাজি হয় না, কারণ এই ডিভাইসটা আনটেস্টেড আর এমন কিছু সে মিশনে ইউজ করতে পারবে না, কোনো রকম রিস্কও নিতে পারবে না। এতে কিম একটু রেগে যায়। টেস্টের জিনিসপত্র দিয়েই বা কী কাজ হচ্ছে, এই নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। আরেকদিকে হোয়াং জান প্রাণ দিয়ে ল্যান্ডারের দিকে এগিয়ে যাচ্ছে। যে কোনো সময় একটা উল্কা তার মাথায় পড়তে পারে। হঠাৎ একটা বড় উল্কা তার সামনে পড়ে। উল্কার কারণে ওই জায়গাতে গর্ত হয়ে যায়। হোয়াং ব্রেক ধরতে দেরি করে ফেলে আর সে রোভার ওই গর্তের ভিতরে পড়ে যায়। সে কিছুতে উঠতে পারছিল না। তখন সে ড্রোনটাকে কল করে। এরপর ড্রোনের সাহায্যে সেখান থেকে উঠে আসে। আরেকদিকে কিম গোপনে একজন অপারেটরকে ডিভাইসটা দেয় আর দ্রুত মডিউল রিসেট করতে বলে। অপারেটর লোকটা প্রথমে রাজি হচ্ছিল না। কিম কথা দেয় কোনো রকম ঝামেলা হলে দায়ভার সে নিবে। এরপর লোকটা ডিভাইস দিয়ে ওই মডিউলটা রিসেট করে দেয়। অন্যদিকে হোয়াং কোনোভাবে ল্যান্ডারে উঠে এসেছে। সে ল্যান্ডারটিকে টেক অফ করে মুনের অরবিটে নিয়ে আসে। তারপর শাটলের ডকিং পোর্টে কানেক্ট করে দেয়। এ পর্যন্ত কোনো সমস্যাই হয় না। সবাই নতুন আশায় বুক বাঁধতে থাকে, হয়তো শাটলে করে সে পৃথিবীতে ফিরে আসবে। কিন্তু ওই যে বিপদ যে তার পিছিয়ে পড়ে রয়েছে। হঠাৎ একটা বড় উল্কা শাটলের সাথে বাড়ি খায়। তখন শাটলটা কন্ট্রোল হারিয়ে চাঁদের অরবিটে ঘুরতে থাকে। এতে শাটলে কিছু জায়গায় আগুন লেগে যায় আর শাটলের ভেতর অ্যামোনিয়াম গ্যাস ছড়িয়ে পড়ে। কিম তাকে ল্যান্ডারে ম্যানুয়ালি অপারেট করতে বলে। প্রথমে সেটাকে শাটল থেকে আলাদা করতে হবে, তারপর আবার ল্যান্ডারটাকে চাঁদে নিয়ে আসতে হবে। কিন্তু বড্ড দেরি হয়ে গিয়েছে। তীব্র ঘূর্ণির কারণে তার মাথা ঘুরতে শুরু করে, তার নাক দিয়ে রক্ত আসতে শুরু করে আর অ্যামোনিয়াম গ্যাসের কারণে সে একসময় জ্ঞানই হারিয়ে ফেলে। কিছুক্ষণ পর শাটলটি ল্যান্ডার সহ চাঁদের বুকে আছড়ে পড়ে। সবার চোখে তখন শোকের ছায়া নেমে পড়ে। তাদের শেষ আশাটাও মনে হয় ব্যর্থ হয়ে যাবে। তারা আরও 4 ঘন্টা অপেক্ষা করে এই আশায় হোয়াং তাদের কিছু জানাবে। কিন্তু 4 ঘন্টাতেও হোয়াং যখন কোনো রেসপন্স করছিল না, তখন তারা প্রায় আশা হারাতে যাচ্ছিল। তাই কমান্ডার অফিসিয়ালি মিশন ক্লোজ করে ফেলে আর হোয়াংকে মৃত বলে ঘোষণা করে। পুরো কোরিয়াতে শোকের ছায়া নেমে আসে। সব থেকে বেশি শোকে রয়েছে কিম। আগেরবার সে কাইকে বাঁচাতে পারেনি আর এবারও সে ব্যর্থ। হতাশায় সে সুইসাইড করতে নেয়। এমন সময় তার ফোনে মুনের মেসেজ আসে। হোয়াংয়ের সাথে তারা যোগাযোগ করতে পেরেছে। সে আহত অবস্থায় চাঁদের এক কোণায় পড়ে আছে। মুন মেসেজে একটা সিক্রেট কোড দেয়। কোডটা ইউজ করলে তারা হোয়াংয়ের সাথে কথা বলতে পারবে। কিমের কাছে একটা সিক্রেট কমিউনিকেশন সেটআপ ছিল আর ওখান থেকে হোয়াংয়ের সাথে কানেক্ট হয় সে। হোয়াং কিমকে জানায় ল্যান্ডারের সেফটি সিস্টেম তাকে বাঁচিয়ে দিয়েছে। বাকি যে সমস্যা ছিল সেগুলো সে নিজে ঠিক করে ফেলেছে। যেমন সে অ্যামোনিয়াম লিকেজ বন্ধ করেছে, তাপমাত্রার সমস্যাও সে ঠিক করতে পেরেছে। এখন মেন সমস্যা হলো অক্সিজেন। তার কাছে অল্প কিছু অক্সিজেন বাকি রয়েছে আর এটা দিয়ে বড়জোর 4 ঘন্টা সে সার্ভাইভ করতে পারবে। আরেকটা সমস্যা হচ্ছে কিছুক্ষণ পর ল্যান্ডারের পাওয়ার কিটটা অফ হয়ে যাবে। তখন সে কারোর সাথে কমিউনিকেট করতে পারবে না। কিম তাকে শান্ত হয়ে অপেক্ষা করতে বলে। তারপর দ্রুত বেসের দিকে রওনা হয়। আরেকদিকে হান হোয়াং কথাগুলো রেকর্ড করে নেয়। তারপর সে কথাগুলো ইন্টারনেটে ছেড়ে দেয়। কিছুক্ষণের মধ্যে সেটা ভাইরাল হয়ে যায়। সবাই জানতে পারে হোয়াং এখনও বেঁচে রয়েছে। সবাই চাতক পাখির মতো নাসার দিকে তাকিয়ে রয়েছে, কারণ সাই এখন তাকে হেল্প করতে পারবে। সোশ্যাল মিডিয়াতেও এ নিয়ে ঝড় শুরু হয়ে যায়। এতে নাসার উপর অনেক চাপ পড়ে। এরপর আমরা নাসার হেডকোয়ার্টারের সিন দেখতে পাই। মুন অনেক সিক্রেট কোড লিক করে দিয়েছে, এজন্য নাসার হাই অফিসিয়াল তার উপর রেগে রয়েছে। তাকে ফায়ার করা নিয়ে কথা ওঠে। এমন সময় হোয়াইট হাউস থেকে তাদের ডাকা হয়। সবাই তাদের বেসে চলে গিয়েছে, কিন্তু কেউ জানে না যে কী করতে হবে। এটা দেখে সায়েন্স মিনিস্টার অনেক রেগে যায়। সবাই বলে হোয়াং মারা গেলে দেশের মানুষ আমাদেরকে কখনোই মাফ করবে না। অন্যদিকে কঠিন জনমতের কারণে আমেরিকা তাদের হেল্প করতে রাজি হয়। নাসার পক্ষ থেকে এই মিশন লিড করবে মুন, তবে এটাই তার লাস্ট মিশন। এই মিশনের পরে তাকে ফায়ার করে দেওয়া হবে। যাই হোক, মুন নাসার অ্যাস্ট্রোনটদের সাথে বেস আর হোয়াংকে কানেক্ট করে ফেলে। নাসার স্পেসশিপ লুনার গেটওয়ে চাঁদের কাছাকাছি ছিল। হোয়াংকে বাঁচানোর জন্য সেটা চাঁদের অরবিটে আসে। মুন হোয়াংকে ল্যান্ডার নিয়ে চাঁদের অরবিটে আসতে বলে, কিন্তু ল্যান্ডারটা উপরোটার সাথে সাথে আবার মাটিতে আছড়ে পড়ে আর বেশ কয়েকবার চাঁদের গায়ে বাড়ি খায়। তখন হোয়াং লঞ্চিং অফ করে দেয়, কিন্তু অফ করে আর লাভ নেই। অলরেডি সেটা ডকিং পোর্ট ভেঙে গিয়েছে।
এটাকে আর কোনো শাটেলের সাথে কানেক্ট করা সম্ভব না। এখন এটা টেক অফ করে মুনের অরবিটেও যেতে পারবে না। হোয়াং বুঝে ফেলে আর কোনো আশা নেই, সে এই মিশন বাতিল করতে বলে। এখন যা হবে সব হবে বৃথা পরিশ্রম, সে আর একা বেঁচে ফিরতে পারবে না। মুনকে না চাইতেও মিশন বন্ধ করতে হয়। লুনার গেটওয়ের অ্যাস্ট্রোনটরাও অরবিট থেকে সরে আসতে থাকে। আশাহত হোয়াং নিজের হেলমেটটা খুলে বলে, সে বেসকে বলে যে সে আর ট্রাই করতে চায় না, সে বসে বসে মরার অপেক্ষা ছাড়া আর কোনো কিছু করতে পারবে না, আর মৃত্যু যত আগে হবে ততই ভালো। তাই সে অক্সিজেন লেভেল কমিয়ে দেয়। তখন কিম একটা বিষয় কনফিউজ করে, আগের মিশন তার কারণে কাইয়ের মৃত্যু হয়েছিল। আগের শাটলটা সেকেন্ড ইঞ্জিনে কিছু সমস্যা ছিল, কিন্তু কিম সেটাকে সিরিয়াসলি নেয়নি। আর কাই তাকে সমস্যাটা কথাটা জিজ্ঞেস করে আর তাকে মিশন বেশ কিছুদিন পিছাতে বলে, কিন্তু কিম মিশন পিছাতে রাজি হয়েছিল না। সে বলে এটুকু কারণে শাটলে কোনো সমস্যা হবে না। তারপর ওই ত্রুটিপূর্ণ শাটল নিয়ে তারা চাঁদে রওনা হয়েছিল। এই ঘটনাটা বাইরে কেউই জানতো না। কাই কাউকে এ ব্যাপারে কিচ্ছু বলেনি। চুপচাপ শাটলে করে সুইসাইড মিশনে তারা গিয়েছে। তবে কাইয়ের মৃত্যুর কারণে কিমের মনে গভীর এফেক্ট পড়েছে। তার জব ছেড়ে দেওয়ার এটাই মূল কারণ ছিল। সেদিন যদি হোয়াংয়ের বাবার কথা শুনতো তাহলে হয়তো মিশনটা ফেল হতো না, আর কেউ মারাও যেত না। এবারে মিশন আসার মূল কারণও এটা। হোয়াংকে বাঁচাতে পারলে তার অপরাধ বোধটা একটু হয়তো কমবে। কিম হোয়াংয়ের কাছে মাফ চায় আর তাকে আশা না হারিয়ে শেষ পর্যন্ত চেষ্টা করতে বলে। হোয়াং তাকে মাফও করে দেয়। এরপর সে নিজে অক্সিজেন লেভেলও বাড়িয়ে নেয়। হোয়াং এখন আর হার মানবে না। তার বাবার অপূর্ণ স্বপ্ন তাকেই পূরণ করতে হবে। এসব কথাবার্তা মুন শুনে ফেলে, কারণ সে তখনও বেসের সাথে কানেক্টেড ছিল। তার মাথায় একটা আইডিয়া আসে। সে কিমকে নতুন একটা প্লেন বলে, আর যে বুদ্ধিতে কিম তাকে জিজ্ঞেস করে যে তুমি আমাকে মেসেজ দিয়েছো সেটা কি নাসা জানতে পেরেছে। মুন তখন তাকে সবকিছু খুলে বলে। সিক্রেট কোড দেওয়ার কারণে তাকে ফায়ার করা হয়েছে। এই মিশনের পর তাকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাবে। এমন সময় দুইজন পুলিশ তাদেরকে ডাক দেয়, কারণ নাসার দিক থেকে মিশনটাকে অফিসিয়ালি ক্লোজ করে দেওয়া হয়েছে। তাই এবার তাকে অ্যারেস্ট করা হবে, কিন্তু তাকে পুলিশ নিয়ে গেলে হোয়াংকে আর বাঁচানো যাবে না। তাই মুন নিজেকে কন্ট্রোল রুমে লক করে ফেলে। সে লুনার গেটওয়ের অ্যাস্ট্রোনটদের বলে পৃথিবীর বাহিরে কোনো দেশের সীমানা থাকে না, তাই সেখানে কেউ বিপদে পড়লে বাঁচানোর দায়িত্ব আমাদের সবার। তাই তাদেরকে আরেকবার মুনের অরবিটে যেতে বলে, আর হোয়াংকে তারা মুনের ব্রাইট সাইডে যেতে বলে। হোয়াং এখন যে পাশে আছে সে পাশ থেকে উদ্ধার করা প্রায় ইম্পসিবল। কিম সবাইকে নিয়ে কাজে লেগে পড়ে, তবে মেন কাজটা কিন্তু হোয়াংকে করতে হবে। সে বুকে সাহস জুগিয়ে ল্যান্ডারটা টেক অফ করে, আর এরপর একটা মিরাকেল ঘটে। ঠিক সেভাবে মুনের ব্রাইট সাইডে চলে আসে, কিন্তু এখানেও সমস্যা। সে ল্যান্ডারটিকে ল্যান্ড করাতে পারবে না, কারণ এটা ল্যান্ডিং গিয়ার বলতে আর কিছু অবশিষ্ট ছিল না। তবে তাকে তো বসে থাকলে হবে না। সে ল্যান্ডারটিকে মাটি থেকে একটু উপরে স্টেবল করে, আর এখান থেকে লাফ দিতে হবে তাকে। কিন্তু এরপর উপর থেকে লাফ দেওয়া একদম সহজ কথা না। মাটিতে পড়লে হাত পা কিছু আস্ত থাকবে না। কিন্তু তার মাথায় একটা বুদ্ধি আসে। সে প্রয়োজনে সব কিছু শরীরের সাথে বেঁধে নেয়, আর ড্রোনটাকে পিঠের সাথে বেঁধে রাখে, আর এরপর এগুলো নিয়ে ল্যান্ডার থেকে লাফ দেয়। মাটি কাছাকাছি আসার পর সে ড্রোনটাকে অন করে দেয়, আর সাথে সাথে প্যারাশুটের মতো তাকে কিছুটা ভেসে থাকতে সাহায্য করে। কিন্তু তারপর সে বেশ জোরে মাটিতে বাড়ি খায়, আর কয়েকবার রোল দিয়ে সে অনেক দূরে ছিটকে পড়ে। তার কমিউনিকেশন কিট ভেঙে যাওয়ার কারণে সে বেসের সাথে যোগাযোগ হারিয়ে ফেলে। আরেকবার সবার চোখে মুখে অন্ধকার থেমে আসে। সবাই ভয়ে একদম অস্থির হয়ে পড়ে। তাহলে কি লাস্ট মোমেন্টে আবার এসে সব কিছু নষ্ট হয়ে যাবে? ততক্ষণ নাসার শাটলটা মুনের অরবিটে চলে এসেছে, কিন্তু তারা হোয়াংয়ের সাথে এক্স্যাক্ট লোকেশন সম্পর্কে জানতে পারে না। তাই তারা কোথায় নামবে বুঝতে পারছিল না। এবার শুধু হোয়াংয়ের অপেক্ষা। হোয়াং যদি একবার লোকেশনটা সেন্ড করে ফেলে তাহলে তারা তাকে রেস্কিউ করে ফেলবে। অন্যদিকে হোয়াং অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। কিছুক্ষণ পর তার জ্ঞানও ফিরে। সে দ্রুত হাতে থাকা কমিউনিকেশন কিট অ্যাক্টিভেট করে দেয়। তখন সবাই বুঝতে পারে যে হোয়াং এখনও বেঁচে রয়েছে, সে মারা যায়নি। সবাই আবার আনন্দে ফেটে ওঠে, আর নাসার অ্যাস্ট্রোনটরাও তার লোকেশন পেয়ে যায়। ফাইনালি নাসা তাকে রেস্কিউ করে ফেলে, আর দ্রুত তাকে ফার্স্ট এইড দেওয়া হয়। হোয়াং ভিডিও কলে সবার সাথে কথা বলে। সেসব দৃশ্য কোরিয়াতে লাইভ টেলিকাস্ট করা হয়। হোয়াং ভি দেখিয়ে সবাইকে জানান যে সে ঠিকঠাক রয়েছে, আর এই ছবি পুরো দুনিয়ায় ভাইরাল হয়ে যায়। হোয়াং আইস স্যাম্পলটা পৃথিবীর সব স্পেস এজেন্সির সাথে শেয়ার করতে চায়। সবাই মিলে সেটা থেকে রিসার্চ করলে ভালো কিছু আবিষ্কার হতে পারে। হোয়াংকে স্পেস স্টেশন থেকে আমেরিকা নিয়ে আসা হয়। এই কিছুদিন পর সে নিজের দেশে ফিরে আসে। কোরিয়াতে সে হিরো হয়ে গিয়েছিল, আর তাকে ন্যাশনাল হিরোর খেতাব দেওয়া হয়। তাকে দেখার জন্য অনেক মানুষ এয়ারপোর্টে ভিড় করে। তাকে রিসিভ করতে কোরিয়ার বড় বড়
লোকেরা আসে, তাকে ক্যামেরার সামনে কিছু বলতে বলা হয়। সে বলে তাকে বাঁচাতে পৃথিবীর সব মানুষই হেল্প করেছে, সবাই নিজেদের জায়গা থেকে তাকে সমর্থন করেছে, তাই সে চাঁদ থেকে আনা স্যাম্পলগুলো সবার সাথে শেয়ার করবে। সে আশা রাখে পৃথিবীর সবগুলো স্পেস এজেন্সির সাথে একসাথে কাজ করলে মহাকাশ নিয়ে ভালো গবেষণা করা সম্ভব। আর এই কথাটা সত্যি, যেমন তাদের প্রথম মিশন ফেলের পর কোরিয়াকে ব্যান করে দেওয়া হয়। যদি এটা না করে অন্যান্য দেশগুলো তাদেরকে হেল্প করতে এগিয়ে আসতো, তাহলে এই মিশনটা হয়তো আরও সাকসেসফুলি হতো আর লোকগুলোকে মারা যেতে হতো না। হোয়াং তার সহকর্মীদের আত্মত্যাগ ভুলেনি, সে তার সাথে চো আর লিয়ের জিনিসপত্রগুলো নিয়ে এসেছে। আরেকদিকে মুনকেও সবাই বাহবা দেয়, কিন্তু সব কিছুর উপরে মানবিকতাকে স্থান দিয়েছে। তার মানবিকতার কথা বিবেচনা করে তাকে মাফ করে দেওয়া হয়। শুধু তাই নয়, এখানে নাসার নতুন চিফ, সে নাসার প্রথম ফিমেল চিফ। মুভির লাস্ট সিনে আমরা হোয়াং আর কিমকে সামনাসামনি দেখতে পাই। হোয়াং তাকে বড় করে একটা সেলুট দেয়। আমরা দেখতে পাই হোয়াং বাচ্চাদের সাথে খেলা করছে। ছোট ছোট বাচ্চারাও তাকে এখন আইডল মানে, তার মতো চাঁদে যেতে চায়, তার মতো ন্যাশনাল হিরো হতে চায়। আর এমনই একটা সম্ভাবনাময় আর সুন্দর এন্ডিংয়ের সাথে এই মুভিটা শেষ হয়ে যায়। সো এই ছিল দ্য মুন মুভির গল্প। আশা করি তোমাদের কাছে এই গল্পটা ভালো লেগেছে। আর সবার অনুরোধ থাকলো, ভালো লাগলে একটা লাইক করে দিবে আর কমেন্ট করে দিবে। আর এতদিন যেহেতু ভিডিও আপলোড করতে পারিনি, চ্যানেলটা হয়তো একদম ডাউন হয়ে গিয়েছে, কোনো ভিউ আসবে না। তবে এখন থেকে রেগুলার ভিডিও আপলোড করার চেষ্টা করব। আর সবার কাছে ক্ষমা চাচ্ছি, এতদিন আমি অ্যাক্টিভ থাকতে পারিনি, ইউটিউবে ভিডিও দিতে পারিনি আমার কিছু পার্সোনাল ইস্যুর কারণে। ইনশাল্লাহ এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।